আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আসাদুজ্জামান সজীব আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছে হচ্ছে ডক্টর মুহিব আহমেদ শাহিন, চেয়ারম্যান মানহা গ্রুপ বিডি লিমিটেড, এবং সকলকে bdpeoplesnews.com এবং কান্ট্রি টুডের পক্ষ থেকে সকলকে আমাদের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে দেশের বরেণ্য একজন সমাজসেবক আমরা বলতে পারি এক কথায়। আমি যতদূর জানি সে বিগত আমি যতদূর জানি আপনি খুব স্টুডেন্ট লাইফ থেকেই আমি যখন দেখতাম যে আপনি পথিকদের নিয়ে কাজ করতেন, পথ শিশুদের নিয়ে, এবং ইতিপূর্বে আমি দেখেছি আপনার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতেও আপনার এ বিষয়ে আপনার রিপোর্ট আসছে, সাক্ষাৎকার আসছে। তো মানে ওখান থেকে কি আপনার শুরু কিনা, বা আপনি এই যে এখন বর্তমানে যে সামাজিক যে কর্মযজ্ঞটা পরিচালনা করছেন দেশ তথা দেশের বাইরে সহ প্রায় বিশ্বব্যাপী আমি বলতে পারি, আমার মনে হয় যে বলা যায় সেটা। তো এটার আসলে মানে শুরুটা কিভাবে, বা এখানে আসার উদ্দেশ্য কি, বা কিভাবে আসলেন, কবে থেকে? ধন্যবাদ সজীব। আসলে আমি একেবারে ছোটোবেলা থেকেই সোশ্যাল ওয়ার্কের প্রতি একটু ঝোঁক ছিল, পারিবারিকভাবেই শিক্ষাটা এসেছে। তবে যখন আমি ঢাকায় আসি, আমি ঢাকা কলেজে পড়াশোনা করতাম তখন। ওখানে ওই আশেপাশে কিছু পথশিশুরা ছিল। পথশিশুদেরকে তারা যে বিভিন্ন সময় ফুল বিক্রি করতো, বিভিন্ন ধরনের টোকাই ছিল, ওদের থেকেই মূলত ওদেরকে নিয়ে আমার একটা চিন্তা হলো যে এদেরকে যদি একটা সময় আমি এডুকেশন দিতে পারি, সে ফুল বিক্রি করুক, বাট কিছুটা সে করতে পারবে, সে নিজেকে অন্তত পরিচালনা করতে পারবে, মানুষ তাকে ঠকাবে। এই চিন্তা থেকে আমি প্রথম ঢাকার পান্থকুঞ্জ পার্ক, যেটা বাংলা মোটরে, ওখানে কিছু বাচ্চাদেরকে নিয়ে শুরু করি। ওখানে আমাদের 2-3টা শিপে স্কুল চলতো, শুধু রুটলেস বাচ্চাদেরকে নিয়ে। সারাদিন ওরা পত্রিকা বিক্রি করতো, বিভিন্ন কিছু বিক্রি করতো, যারা হকার ছিল বিক্রি করতো। ওরা একটা টাইমে এসে আমাদের এখানে পড়াশোনা করতো। এইভাবে শুরুটা করে তারপরে আমি এদের জন্য একটা শেল্টার হোম করি, কারণ এরা সারাদিন বিক্রি করে কোথায় থাকবে, এই চিন্তা থেকে শেল্টার হোম করি। পান্থপথি শেল্টার হোমে তারা থাকতো, সারাদিন তারা বাইরে ফুল বিক্রি করতো এবং রাতে সেখানে থাকতো। রাতে আমরা তাদেরকে মোরাল এডুকেশনটা দিতাম, কারণ এই শ্রেণীর বাচ্চাদের আসলে মোরাল এডুকেশনটা খুবই দরকার। নয়তো দেখবা রাস্তাঘাটে ওই যে ডেন্ডি নেয়, বিভিন্ন ধরনের যে ইয়াগুলো নেয়, এটা খুবই আপনার যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পাশাপাশি এটা আমাদের দেশের জন্য একটা ক্ষতিকর। এক সময় এরা চাঁদাবাজি, সন্ত্রাসী হয়ে যায়। এখান থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমি আমার এই জায়গাটায় আমি শতভাগ সাকসেস হয়েছি। এরপরে দেশের বিভিন্ন প্রান্তে স্কুলগুলো আমি করেছি। মিরপুর কালশিতে আমি করেছি, ওখানে পথকলি পাঠশালা নামে একটি প্রতিষ্ঠান আছে। আরও বিভিন্ন জায়গায় রয়েছে, কক্সবাজারে করেছি, রিফিউজিদেরকে নিয়ে, রোহিঙ্গাদেরকে নিয়ে। বরগুনাতে করেছি, কুড়িগ্রামে করেছি, রংপুরে করেছি। এখন প্রায় 42 স্কুল আমার চলছে। সবগুলোই বিভিন্ন মানে চাহিদাগুলো বিভিন্ন ডোনারদের মাধ্যমেই এখন পারপাস সার্ভ হচ্ছে। একটা সময় পুরোটাই আমাকে করতে হতো, এখন লোকাল যারা রয়েছে তারাই পরিচালনা করতেছে, বাট আমাকে শুধু এটার কারিকুলামটা, গাইডলাইন, অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো আছে এগুলো দেখতে হবে, কিছু গাইডলাইন দিতে হয়, এই বাকিটা চলছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি হচ্ছে তোমার আমি ফর্মাল কিছু প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত। যেমন হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করাটার ইচ্ছা আসলে মানে সোশ্যাল ওয়ার্কের মধ্যে তো কিছু ভাগ রয়েছে। শিক্ষা নিয়ে কাজ করা এটা একটা সোশ্যাল ওয়ার্ক, হ্যাঁ, যেহেতু ফ্রি এডুকেশন বা এগুলো দিয়ে থাকে। আমি আমাদের আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা করেছি, যেমন বরিশালে নিউনেস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাতে আন্নাহাঙ্গা মডেল মাদ্রাসা, আমাদের বরগুনাতে আমাদের হেফজুল কোরআন মাদ্রাসা করেছি, মেয়েদের জন্য শেল্টার হোম করেছি। এবং যেটা আসলে এখন যেই বিষয়টা, তুমি যে বিষয়টা বললে যে আমি যে কাজগুলো করছি, সোশ্যাল ওয়ার্ক যেটা করেছি, একটা হচ্ছে টোটালি চ্যারিটি। আমি ব্যবসার সুবাদে দেশ বিদেশের কিছু লোকজনের সাথে পরিচিত হওয়া, এবং আমার একজন বন্ধু আছে, ও টার্কিতে থাকে, মাহির হালাদার নাম, ওর সাথে পরিচয় হওয়ার পরে সেটা টার্কিতে আমাদের ফান্ড রাইজ, টার্কিতে একটা রিজার্ভ, টার্কিতে ফান্ড রাইজগুলো উনি করেন। পাশাপাশি হচ্ছে আমরা বাংলাদেশে মানে একটা এনজিও ফর্ম্যাটে আর কি কাজগুলো করে থাকি, যেমন মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, ওযুখানা,
ওয়াটার স্যানিটেশন এই কাজগুলো আমরা করে থাকি। ওখানে বিভিন্ন ডোনাররা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা বাংলাদেশে সহ বাংলাদেশের বিভিন্ন মানে ডিস্ট্রিক্টে প্লাস হলো দেশের বাইরে প্রায় 17-18টা দেশে আমরা এই কাজগুলো করে থাকি। আচ্ছা এই সুযোগটা আসলে আল্লাহ করে দিয়েছেন। আচ্ছা, আচ্ছা। করছি। আচ্ছা, আমি যতদূর জানি আপনি যে সামাজিক কার্যক্রমগুলো যেগুলো পরিচালনা করছেন শুরু থেকে, তখন আপনি শুরু থেকে স্টুডেন্ট ছিলেন। তো এখানে হিউজ পরিমাণে অর্থের একটা বিষয় আছে। আসলে আমরা চাইলেই এটা যে সবাই করতে পারবো সেরকম না। প্রথমত ইচ্ছা আপনার যেটা ছিল সেই অনুযায়ী আপনি আগাচ্ছেন। তো ওই সময়টাতে আপনার অর্থের যোগানটা কীভাবে সার্ভাইভ করেছেন? খুব একটা ভালো প্রশ্ন। আসলে সব কিছুর পিছনে একটা ইতিহাস থাকে। আমি এই চ্যারিটিতে আসার পিছনে আমার একটা ছোট্ট ইতিহাস রয়েছে, যেটা আসলে তুমি যেখানে প্রশ্ন করেছো এখানে উত্তরটা পেয়ে যাবা। আমি যখন ফর্মাল ওয়েতে আসি 2007 সালে যখন শুরু করি, তাই শুরুর পিছনে একটা ইতিহাস হলো, তখন আমি ছাত্র, আমি হেপাটাইটিস বি পজিটিভ রোগে আক্রান্ত। তখন ডক্টর আমাকে আসলে এক ধরনের ডেডলাইন দিয়েছিলেন, 2 থেকে 2.5 মাস আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, হয়তো এরপরে অসুস্থ হয়ে যাব, আমি আর সার্ভাইভ করতে পারবো না, এরকম একটা ডিক্লারেশন ডাক্তারের কাছ থেকে আসেন। তখন আমাকে পার ডে প্রায় 600-700 টাকার মেডিসিন আমাকে নিতে হতো। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে যদি আমার প্রতিদিন এরকম প্রায় আনুষঙ্গিক মিলে 1000 টাকার মতো আমার মেডিসিন আমাকে খেতে হয়, বা আমার কিছু রুলস মেনে চলতে গিয়ে যদি আমার এরকম হয়, তাহলে যদি 2 মাসই বেঁচে থাকে তাহলে এই টাকাগুলো খরচ করে কী হবে। আমি এই মেডিসিন নেওয়া বন্ধ করে দিলাম। ওখানে অনেকগুলো মেডিসিন ছিল, এর মধ্যে খুবই এসেনশিয়াল একটা মেডিসিন রেখে বাকি সব কিছু আমি বন্ধ করে দিলাম। যে 2.5 মাস বেঁচে থাকবো, তাহলে খরচ করে আর লাভ নেই, আমি এটা দিয়ে কিছু চ্যারিটি করি যতদিন বেঁচে থাকবো। আমি শুরু করি, আমার পার ডে আমি 500 টাকা এদের জন্য বাজেট করি। আচ্ছা আচ্ছা। তখন এই মেডিসিনের টাকাটা দিয়েই মূলত আমার এই প্রতিষ্ঠান চলে। একটা সময় এরকম বছরখানেক আমি আমার একান্তই নিজের টাকা দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা, মানে ফ্যামিলিগত সাপোর্ট বা যেহেতু আমি জানি যে আপনার বাবা একজন ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোকামিয়া কামিল মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক ছিলেন। পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ আমরা ভালোই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা চলার মতো যতটুকু ছিল আলহামদুলিল্লাহ। আমার এই মেডিসিনের টাকা দিয়েই মূলত আমার প্রথম এটা শুরু হয়। বেশি না, তোমার দেখা গেল যে মাসে 15 থেকে 20,000 টাকা খরচ হতো, এবং সেটা বহন করার মতো তখন আমার ফ্যামিলির অ্যাবিলিটি ছিল। এরপরে আমাদের সাথে যখন আমরা এটা শুরু করি, তখন বিভিন্ন লোক আমাদের সাথে সম্পৃক্ত হয়। যেমন দু একজনের নাম না বললেই নয়, হারুনাই হসপিটালের ডক্টর আবুল বাশার শেখ, শেখ, উনি সবসময় আমাকে বাচ্চাদের বই, খাতা, ঈদের পোশাক এগুলো দিয়ে তিনি সবসময় সহযোগিতা করতেন। আমাদের সাথে আরেকজন ছিলেন ডক্টর কাজী ইকবাল, উনিও চোখের আই স্পেশালিস্ট, উনিও সবসময় টিচারের বেতন, তারপর অন্য বিষয়গুলো বেতন টেতন এই বিষয়গুলো দেওয়া সহযোগিতা করতেন। এরপরে তোমার দীপন গ্রুপের চেয়ারম্যান ছিলেন আঙ্কেল, উনি অসুস্থ, তো উনিও বিভিন্ন সময় ওনার জাকাতের টাকাগুলো দিয়ে বাচ্চাদেরকে পোশাক কিনে দিতেন। এরকম কিছু মানুষ আমার সাথে ছিলেন যারা বিভিন্ন সময়, যখন এটা অনেক বড় হয়, তোমার শত শত ছাত্র হয়ে যায়, অনেকগুলো ব্রাঞ্চ হয়, তখন তারা সহযোগিতা মানে এভাবে তাদের সহযোগিতাই মূলত আমার একটা মানে মিড লেভেলটা তাদের সহযোগিতায় চলে। আর এখন হচ্ছে যে এলাকায় প্রতিষ্ঠানগুলো আমরা করেছি, ওই এলাকার কিছু লোকাল ডোনাররা আমাকে সাপোর্ট করেন। আর পাশাপাশি বিভিন্ন সময় আমার ব্যবসায়িক যে জাকাতগুলো আসে ব্যক্তিগত, তারপর আমার বন্ধু বান্ধবদের কিছু ইয়াগুলো আসে, আমরা এগুলো এখানে আমরা মানে কালেক্ট করি। আলহামদুলিল্লাহ এখন আমাদের 42 ব্রাঞ্চেসের মধ্যে আলহামদুলিল্লাহ 42 স্কুল সবগুলোই কি আপনার চ্যারিটির মাধ্যমে চলছে? সবগুলোই। এবং এটা আমি তোমাকে ক্লিয়ার করি, এগুলো হচ্ছে একটা রুম। আচ্ছা, একটা রুমে ধরো আমার 3টা শিফটে ক্লাস, 25 করে স্টুডেন্ট, 25 জন সকালে পড়বে, দুপুরে 25 জন, বিকালে 25 জন। একটা রুম ধরো আমি 4,000 টাকায় ভাড়া নিই ওইটাকে মানে 3বার ইউজ করি। 75 জন স্টুডেন্ট আমার ওখানে প্রতিদিন পড়ে 3 শিফটে। একজন টিচার থাকেন, উনি 3 শিফটে পড়ান, ওনাকে আমরা একটা স্যালারি দিই। যেমন ফেসবুকে আমাদের একটা পেজ আছে, পথকলি পাঠশালা বা পথকলি ফাউন্ডেশন
সার্চ দিলে ওখানে হ্যাঁ, পাওয়া দর্শকরা দেখতে পারবেন যে আমাদের আপডেটগুলো ওখানে যায়। আমরা এই যে প্রতিষ্ঠানগুলো এইগুলো পথকলি ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন আমি তৈরি করে ওইটার অধীনে এইগুলো পরিচালনা করি। ও আচ্ছা, মানে আপনার যখন শুরু করেন তখন তো একটা স্কুল ছিল, তো এরপরে এই যে 42 স্কুল এখন টিল নাও, এটা করতে আপনার কতদিন সময় লেগেছে? 2007 সাল থেকে 2022 22 সালে নতুন করে কয়টা 22 হয়েছে? সালে এর মাঝখানে কোভিডের কারণে আমার প্রায় সকল প্রতিষ্ঠানই বন্ধ ছিল। আচ্ছা। বাট প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমার ওদেরকে যে নিউট্রিশন সাপোর্টটা আমরা দিই, যে এই বাচ্চাদেরকে আমরা প্রতিদিন অন্তত হয় একটা ডিম অথবা কলা, একটা রুটি, আমরা প্রত্যেকটা ব্রাঞ্চেই 25 বাচ্চা, যে প্রত্যেকটা মানে শিফটে হুম, হুম। 75 জন, এদের সবাইকে আমরা নিউট্রিশন সাপোর্টটা আমরা এই করোনার মধ্যে আমরা চালু রেখেছি। তাদের ফ্যামিলির জন্য ফুড চালু রেখেছি। এই ক্ষেত্রে যেটা না বললেই নয়, এই ফুড সাপোর্টের ক্ষেত্রে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আকিজ ফুড, আচ্ছা। তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। চাল, ডাল, তেল, আলু, লবণ, পেঁয়াজ থেকে শুরু করে এরকম হাজার হাজার বস্তা ত্রাণ তারা আমাদেরকে দিয়েছেন। আচ্ছা। তা আমরা এই অসহায় মানুষদের কাছে করোনার সময় পৌঁছে দিয়েছি। এবং আমি সহ আমার টিম এই করোনাকালীন সময় একদিনও আমার টিম ঘরে বসে থাকে। তারা এই করোনার আতঙ্ককে মাথায় নিয়েই তারা এই সাপোর্টটা এই অসহায় মানুষদের কাছে পৌঁছে দিয়েছে। তা আলহামদুলিল্লাহ, যেটা না বললেই নয়, আজকে এই 42 স্কুল এই 3-7-21 তোমার যদি আমরা ধরি যে প্রায় 15 বছর 15 বছর। 15 বছরে করোনার 2 বছর যদি আমাদের কাছ থেকে কেড়ে না নিত, তাহলে আমার টার্গেট ছিল 50, আচ্ছা। হয়ে যেত। আমরা আশা করছি যে বাংলাদেশের প্রত্যেকটা জনপদে যেখানেই এই অসহায় বঞ্চিত মানুষ রয়েছে সেখানেই আমরা ব্রাঞ্চ করব, সেখানেই আমরা আমাদের সাপোর্ট পৌঁছে দেবো। এবং আল্লাহ যেন আমাকেই তৌফিক দেয়, পাশাপাশি আমার লোকাল যারা রয়েছে তাদের যেন আল্লাহ এরকম একটা মানসিকতা তৈরি করে দেয় এর সাথে সম্পৃক্ত থাকার জন্য। আর এই চ্যারিটি করতে হলে তো আসলে আমার নিজেকেও স্বাবলম্বী হতে হবে। আমি বেসিক্যালি নিজে একজন ব্যবসায়ী, ব্যবসা করি। কি ব্যবসার সাথে আপনি জড়িত? বিডি লিমিটেড, এটা আমার প্রতিষ্ঠান। আমি এর চেয়ারম্যান হিসাবে আছি। আমাদের 17টা উইংস, আমাদের ডেইরি অ্যাগ্রো, যেমন আমার ঢাকার মিরপুরে একটি ডেইরি ফার্ম আছে, সাভারে আছে। তারপরে এখন নতুন একটি ফার্ম আমি যে তোমার সেটাও সাভারেই করছি। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছে। তানহা টেক্সটাইল নামে টেক্সটাইল মিল রয়েছে আমার, এখন দুটো মিল আমার তানহা টেক্সটাইল মিল রয়েছে। একটি হচ্ছে ভিয়েতনামে, আরেকটি হচ্ছে বাংলাদেশে তোমার এই যে উল্টা গাউসিয়া আছে সেখানে। পাশাপাশি আমার কিছু কনসালটেন্সি সেন্টার আছে উচ্চশিক্ষার জন্য যারা দেশের বাইরে যায়, ফ্রি কনসালটেন্সি করি। মানে বাংলাদেশের মেধাবী গরিব মেধাবীরা যাতে করে বিভিন্ন দেশে তারা উচ্চশিক্ষা নিতে পারে, এটার জন্য আমরা গাইডলাইন দেব। টোটালি ফ্রি, ওয়ার্ল্ড এডুকেশন নামে আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে এবং ফ্রি সার্ভিস দেবে। পাশাপাশি তোমার আমার একটি চ্যারিটি প্রতিষ্ঠান রয়েছে, ইপিএস ফাউন্ডেশন, সমাজ গ্রাম ও শহর উন্নয়ন সংস্থা। আমরা এই দুইটা প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু ফরেন ডোনেশন, যেটা এনজিও ব্যুরো রেজিস্টার্ড প্রতিষ্ঠান, বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদিত, আমরা এর মাধ্যমে বাংলাদেশের ফরেন ডোনেশন আমরা নিয়ে আসি। ওটার নাম কি? ওটার নাম হচ্ছে দুইটা প্রতিষ্ঠান পরিচালনা করি। একটা হচ্ছে সমাজ গ্রাম ও শহর উন্নয়ন সংস্থা, আর একটা হচ্ছে এহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশন, সংক্ষেপে হচ্ছে ইপিএস। এটা এনজিও ব্যুরো রেজিস্টার্ড। তোমার আমরা এদের মাধ্যমে এই এনজিও ব্যুরো রেজিস্টার্ড হওয়ার কারণে আমরা ফরেন ডোনেশন এদের মাধ্যমে রিসিভ করি, যেটা দিয়ে আমরা এই যে মসজিদ, ওজুখানা, তারপরে ওয়াটার স্যানিটেশন, রিফিউজি ইস্যুতে আমরা অনেক কাজ করেছি। এরপরে হচ্ছে তোমার বিভিন্ন একাডেমিক ভবন আমরা করি। বরগুনাতে আমরা একটু ফিমেল চাইল্ড অ্যান্ড উইমেন রিহ্যাবিলিটেশন সেন্টার আমরা করেছি। এই কাজগুলো আমরা করেছি। আপনার এখন পর্যন্ত এই যে সিপিএস এর ইপিএস এর আন্ডারে কতগুলো মসজিদ আপনার মাদ্রাসা আওতায়? আমরা এখন 42টা মসজিদ আমরা মানে এখন রানিং আছে, কমপ্লিট হয়েছে, কিছু চলছে, 8টার মতো আছে যেগুলো এখন রানিং, মানে আন্ডার কনস্ট্রাকশন, বাকি কমপ্লিট হয়েছে। আমরা অজুখানা করেছি 1000, সঠিক হিসাবটা আসলে বলতে হলে আমার মানে অবশ্যই হ্যাঁ। আমরা ওয়াটার স্যানিটেশনের বিষয়ে যদি আসে, যেমন টিউবওয়েল, যদি টিউবওয়েল ধরা হয়
2017 সাল থেকে আমরা এই 4 বছরে মিনিমাম 50,000 তোমার টিউবওয়েল আমরা বিশেষ করে উত্তরাঞ্চলে, সেই উত্তরাঞ্চলে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, সৈয়দপুর, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে আমরা টিউবওয়েল এবং ডিপ, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে আমরা ডিপ টিউবওয়েলও করেছি। পাশাপাশি তোমার আমরা একাডেমিক ভবন আমাদের এখন পর্যন্ত করা হয়েছে 2টা, একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আর একটা হচ্ছে বরগুনাতে। আমরা এর পাশাপাশি কিছু অজুখানা কাম টয়লেট বাথরুম আমরা স্যানিটেশন প্রোগ্রাম করি। সেটা হয় কি, একটা অজুখানা 10 সিটের অজুখানার সাথে আমাদের ধরো 4টা, কোথাও 2টা, কোথাও 4টা, কোথাও একটা চাহিদার আলোকে আমরা টয়লেট করে দিই। মানে আমাদের এই ধরনের প্রজেক্টগুলো পাশাপাশি আমাদের গরিব মানুষগুলোকে আমরা যে চিকিৎসা সেবা দিই, তারা একজন ক্যান্সারের রোগী, সেটা চিকিৎসা দিতে পারে না, আমরা তাদের সাপোর্ট দিয়ে থাকি। এবং পূর্ণাঙ্গ মসজিদ করার পাশাপাশি দেখা গেলে একটা মসজিদের তোমার ছাদ করতে পারে বা ছাদ করেছে, পাশের বাউন্ডারি করতে পারে, রং করতে পারেন, এই ধরনের পার্সিয়াল কাজগুলো আমরা করে থাকি। এবং বিভিন্ন এমার্জেন্সি সাপোর্ট যেটাকে আমরা বলি, যেমন কোরবানির সময় তোমার কোরবানি প্রোগ্রাম, রমজান মাসে ইফতার প্রোগ্রাম, বিভিন্ন দুর্যোগকালীন সময়ে তোমার ত্রাণ কার্যক্রম, শীতের সময় কম্বল বিতরণ, এই কার্যক্রমগুলো আমরা করে থাকি। বুঝলেন। আচ্ছা, আপনি তো আমার জানা মতে আপনি বর্তমানে কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িত নয়, তবে ভবিষ্যতে কি কোনো প্ল্যান আছে কিনা পলিটিক্স আসলে নিয়ে? আমরা যারা সোশ্যাল ওয়ার্কার, যদি আমার 2টা পার্ট, একটা হচ্ছে আমি একজন পেশাজীবী, আমি একজন ব্যবসায়ী, আমাকে বিজনেস করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে গভর্নমেন্টের যেই পরিবর্তনের ক্ষেত্রে তোমার এই ব্যবসায়িক প্রভাবটা যদি আমি রাজনৈতিক কোনো দলের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকি, তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে এটা একটা প্রভাব পড়ে, এটা স্বাভাবিক। আর 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলো অবুঝ শিশু আর পাগল, এছাড়া সবারই কিন্তু একটা পলিটিক্যাল ভিউ থাকে, কাউকে না কাউকে ভিউ দেয়, এটা একান্তই তার নিজস্ব ব্যাপার। তবে আমার সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয় অংশগ্রহণের ইচ্ছা, আগ্রহ কোনোটাই আমার নাই। কারণ তাহলে আমি এই যে সামাজিক যে কাজকর্মগুলো করব, এইগুলো তোমার কুলুষিত হয়ে যেতে পারে। এইগুলো কোনো একটা দলের বা গ্রুপের প্রতিনিধিত্ব, আমি কোনো গ্রুপের প্রতিনিধি হয়ে যেতে পারি। সো আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি সবাইকে নিয়ে কাজ করতে। আমি চাচ্ছি বাংলাদেশের উন্নয়নের অংশীদার, দেশে যে সরকারি আসবে তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি অংশীদার হতে চাই। দেশের বিদেশ থেকে ফান্ড রিসিভ করে বাংলাদেশ গভর্নমেন্টের যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলো বেগবান করতে চাই। সো অ্যাজ এ একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবেই থাকাটা মনে হয় আমার জন্য বেশি ভালো। আচ্ছা, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে জানতে চাচ্ছি, আপনি ইতিমধ্যে আপনার এলাকা সহ ঢাকা সিটি সহ প্রায় সারা বাংলাদেশেই প্লাস হচ্ছে দেশের বাহিরেও বেশ খ্যাতি এবং সুনাম অর্জন করেছেন। তো আপনার কোনো প্রতিনিধিত্ব করার ইচ্ছা আছে কিনা, যেমন এমপি ইলেকশন করতে চান কিনা, অথবা আপনার স্থানীয় উপজেলা চেয়ারম্যান হতে পারে, এরকম কোনো ইচ্ছা ভবিষ্যতে আছে কিনা? যেহেতু আপনার আমি এই কারণে আপনাকে প্রশ্নটা এই জন্য করছি যে আপনার এলাকাতে আপনার ব্যাপক একটা সুনাম আছে ইতিমধ্যেই, আপনি মানে অর্জন করে ফেলেছেন। তো সেই হিসেবে যখন একটা মানুষের সুনাম হয় পজিটিভ, তখন কিন্তু অনেক সময় হয়তো পাবলিকই চায়, হ্যাঁ, অনেক সময় এলাকা থেকে আপনাকে হয়তো প্রপোজ করতে পারে যে আপনি আমাদের সাথে আসেন, আমাদের একটু প্রতিনিধিত্ব করেন, আমাদের তাহলে আমরা আরও ডেভেলপমেন্ট পাবো আপনার মাধ্যমে। তো এরকম যদি কোনো প্রস্তাবনা আসে, অথবা আপনার স্বেচ্ছায়, মানে এরকম কোনো চিন্তাভাবনা আছে কিনা ভবিষ্যতে? আসলে আগের যেই প্রশ্নটা এসেছে ওখান থেকেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশে আসলে কোনো ধরনের প্রতিনিধিত্ব করতে হলে কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব, কোনো দলের প্রতিনিধিত্ব আমি করতে চাচ্ছি না। এই মুহূর্তে আমার এরকম কোনো ইচ্ছা নেই। না, আমার আসলে প্রশ্নটা বেসিক্যালি আসছে হচ্ছে পলিটিক্যাল দিক থেকে না। অনেক সময় আমরা সোশ্যাল ওয়ার্কার যারা, যে আপনি স্বতন্ত্র হিসেবেও আপনার করা যায় কিনা, আসলে এই মুহূর্তে এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম আমার নাই। আচ্ছা, জানি না ভবিষ্যতে আসলে মন মানসিকতার পরিবর্তন যদি কখনো আসে তাহলে সেটা চিন্তা করব। তবে এই মুহূর্তে এরকম কোনো রাজনৈতিক ফিল্ডে বা কোনো প্রতিনিধিত্ব স্বতন্ত্রভাবেও
প্রতিনিধি হওয়ার মতো ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই। আমি সকল প্রশ্ন এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার পরিবার আসলে খুবই ছোট্ট একটি পরিবার। আমার মা বাবা আছেন, বাবা বেঁচে নেই, মা না, বেঁচে সাথে আছে। আমি একটু আপনার আমি যতদূর জানি আপনার বাবা একজন বেতাগী উপজেলা তথা দক্ষিণ অঞ্চলের ইসলামী বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন, এবং আপনি জানেন কিনা আমি জানি না, আমি কিন্তু ওনার ছাত্র। আমি জানি না আপনার জানা আছে কিনা। হ্যাঁ, আমি ওনার ছাত্র, তো সেই হিসাবে হুজুরকে আমিও অনেক, মানে আমার গুরুজন, আমি তাকে খুব কাছ থেকে পেয়েছি এবং দেখেছি। তো তাকে নিয়ে একটু আসলে আমি যা করছি আর আল্লাহ যা কিছু করার তৌফিক দিয়েছেন এবং ভবিষ্যতে দিবেন, সব কিছুর জন্য আমি মুরব্বীদের দোয়াটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। আমি আরেকটু মানে পূর্ব থেকে যদি আসি, আমার দাদা উনি কারি হিলালউদ্দিন নামে পরিচিত ছিলেন। দক্ষিণবঙ্গের উনি একজন পরিচিত একজন ভালো আলেম ছিলেন। উনি দেশের বাইরে ইন্ডিয়াতে সব বিভিন্ন জায়গায় উনি সাহারানপুরে উনি পড়াশোনা করেছেন, আল্লাহওয়ালা মানুষ। তারই ধারাবাহিকতায় উনি আমাদের জন্য অনেক দোয়া করেছেন, তারই ধারাবাহিকতায়। এবং আমার দাদা হচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড়, যিনি আল্লাহর ওলি ছিলেন, একজন হাসানুদ্দিন রহমতুল্লাহ আলাইহ, মোকামিয়া দরবার শরীফের যে বিষয়, তার খুবই কাছের একজন মানুষ। আচ্ছা, তার সোহবাতে তিনি ছিলেন। তার সুবাদে আমার দাদা ছিলেন একজন আল্লাহর, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তার যেই দেখানো পথ, যেটা তিনি আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, এই ধারাবাহিকতায় আমার বাবাও একজন, আমি মনে করি আমার কাছে আমার একজন আদর্শ। আমার বাবা একজন, আমি আমার দেখেছি যে তার বাস্তব জীবনে তিনি একজন পরিচ্ছন্ন মানুষ ছিলেন, একজন ইসলামী চিন্তাবিদ ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে আলোচনা করতেন। বহু মানুষ তার আলোচনার মাধ্যমে হেদায়েতের পথ পেয়েছেন। আমার বাবা আমার আদর্শের একটা অন্যতম একটা জায়গা। আমি আমার বাবাকে অনুকরণ করি। আমার বাবাই আসলে আমাদেরকে মানুষের জন্য কিছু করতে হবে এই শিক্ষাটা তার থেকে মূল উৎসাহ প্রেরণা থেকে পেয়েছেন। উনি এমন একজন মানুষ ছিলেন, ইচ্ছা করলে উনি ওনার বাস্তব জীবনে অনেক ভালো থাকতে পারতেন, অনেক ধন সম্পদ বিলাসী জীবনযাপন করতে পারতেন, কিন্তু উনি আমাদেরকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করার জন্য, সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য উনি ওনার জীবনের সকল আরাম আয়েশকে বিসর্জন দিয়েছেন। উনি সবসময় একটা কথাই বলতেন যে আমি তোমাদের জন্য কোনো সম্পদ হয়তো বা রেখে যাব না, বাট আমি তোমাদেরকে সম্পদ হিসেবে তৈরি করে রেখে যাব। আমি টাকা রেখে যাব না, তবে টাকার গাছ লাগায় রেখে যাবো, যাতে করে তোমরা সারা জীবন ফল পাও। আসলে ওই সময় যদি বাবা তার এই কষ্টে অর্জিত সম্পদকে আমাদের এডুকেশন, আমাদের জন্য খরচ না করতেন, তাহলে হয়তো বা আজকে এই যেই জায়গায় আছি এখানে আমরা যেতে পারতাম, আসতে পারতাম। এক কথায় যদি বলি, আমার বাবা, পৃথিবীর সকল বাবাই আসলে সবার কাছে সুপারম্যান। আমার বাবা ছিল তার চেয়েও ব্যতিক্রম। তিনি তার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এখন আমরা যা কিছুই করি না কেন, আমরা 3 ভাই বোন, 3জনই আমরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। আমার মা একজন রত্নগর্ভা মা। আমরা যা কিছুই করি না কেন, সবই চিন্তা করি যে এটা আমার বাবার জন্য যেন সাদগায়ে জারিয়া হিসেবে কাজ হয়। যে কারণে খুব হিসাব করে আমরা কাজ করি, যেন আমাদের কোনো কাজ আমার বাবা, আমার দাদা তাদের জাহান্নামের ওসিলা না হয়, আমাদের কাজগুলো যেন তাদের জান্নাতের ওসিলা হয়। কারণ একজন মানুষ যখন মারা যায়, মৃত্যু ব্যক্তির কয়েকটা হক থাকে। এর মধ্যে অন্যতম হক হইল উত্তম সন্তান রেখে যাওয়া, যে এই উত্তম সন্তান যে উত্তম কাজগুলো করবেন, এটার একটা ভাগ তারা কবরে পাবে। আমরা ওই চিন্তাটা মাথায় রেখেই সবসময় ভালো কিছু কাজ করার চেষ্টা করি এবং করে যাচ্ছি, এবং ভবিষ্যতে যেন এই চিন্তা চেতনাটা লালন করতে পারি, এটাই সবাই দোয়া করছে। আচ্ছা, আপনার 3 ভাইয়ের ভিতরে আপনি কত নম্বর? আমি এবং সবার তারা? ছোট। আমার বোন আমাদের বরগুনা ডিস্ট্রিক্টের সর্বপ্রথম মেয়ে হিসাবে সে মাদ্রাসা থেকে কামিল পাস করেছে এবং কামিল ফার্স্ট ক্লাস পেয়েছে সর্বপ্রথম। উনি একটা মহিলা মাদ্রাসায় চাকরি করেন। তারপর হচ্ছে আমার ভাই, উনিও একদম অল ফার্স্ট ক্লাস।
উনিও ভালো রেজাল্ট করেছেন। উনি মাদ্রাসা থেকে কামিল করেছেন, আবার এলএলবি এলএলএম করেছেন, উনি ডিগ্রি করেছেন। উনিও মাল্টি এডুকেটেড। উনি এখন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনে আছেন। তারা দুজনেই চাকরি করেন, আর আমি ব্যবসার সাথে আছি। আচ্ছা, আপনার দাখিল কত সালে? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জি। মাদ্রাসা থেকে শুরু। আমি 2001-এর ব্যাচ আমি দাখিল করেছি বিজ্ঞান বিভাগ থেকে? হ্যাঁ, 2001-এর ব্যাচ, কিন্তু 2002-এ আমি দাখিল দিয়েছি বিজ্ঞান বিভাগ থেকে। আমরা ছিলাম দ্বিতীয় ব্যাচ যারা জিপিএ। আচ্ছা, তখন আমরা এটা বুঝতাম না আসলে, তখন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের মানুষ বুঝতাম। আমি হচ্ছেন দ্বিতীয় ব্যাচ। দাখিল আলিম দুটোই মোকামিয়া কামিল মাদ্রাসা থেকে করেছি। ফাজিল করেছি বামনা ফাজিল মাদ্রাসা থেকে, বামনা থেকে। কামিল করেছি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে, কামিল হাদিস গ্রুপ থেকে। আলহামদুলিল্লাহ সবগুলো রেজাল্টই ভালো ছিল। এর পাশাপাশি তোমার আলিম পাশ করে আমি অনার্সে ভর্তি করি। সোসিওলজিতে আমি অনার্স মাস্টার্স করি। পরে তোমার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার এমফিল করি, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে এমফিল করি। দেন আমি ওখান থেকে ইসলামিক স্টাডিজে আবার একটা মাস্টার্সও করি। আচ্ছা আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি আমার পিএইচডি হচ্ছে খুব ইন্টারেস্টিং সাবজেক্টের উপরে, সেটা হচ্ছে চাইল্ড অ্যান্ড উইমেন সাইকোলজি, প্যারেন্টিংয়ের উপরে পিএইচডি। আমি পিএইচডি কমপ্লিট করেছি মালয়েশিয়ার সানো ইউনিভার্সিটি থেকে। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি শিক্ষার যতগুলো ধারা রয়েছে, মাদ্রাসা শিক্ষা, পাশাপাশি হচ্ছে কলেজ এবং ইউনিভার্সিটি এডুকেশন, পাশাপাশি আমি এলএলবি এলএলএম করেছি। আচ্ছা, করেছি। আমি মিডিয়া কমিউনিকেশনের উপর ডিপ্লোমা করেছি। আমি এমবিএ করেছি। আমার ইচ্ছা আছে সারা জীবন ছাত্র থাকার। আমি বুঝতে পেরেছি। এই যে তোমার কয়দিন আগে আমার একটি মাস্টার্সের একটি রেজাল্ট হয়েছে, আমার খুব কাছাকাছি হয়তো বা আবার একটা মাস্টার্সে ভর্তি হয়েছে। মানে শিক্ষার প্রতি আমি যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান পড়ার প্রতি আমার চোখ, পাশাপাশি শিক্ষার প্রতি আমি ছাত্র থাকতে চাই। যে আল্লাহ রসুলের একটা কথা আছে, দোলনা থেকে কবর পর্যন্ত হচ্ছে মানুষের শিক্ষা গ্রহণ করার সময়। আমি এই সুন্নাত, এই রসুলের হাদিসের অনুসরণেই আমি এটা করছি এবং এটা করতে চাচ্ছি। আচ্ছা, ব্যক্তিগত জীবনে বিবাহিত বা বিবাহিত। আমার মিসেসও মাদ্রাসা থেকে কামিল পাস, পাশাপাশি ইডেন মহিলা কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি। উনি হাউস ওয়াইফ। আমার 3টি বাচ্চা। প্রথম বাচ্চা নাম হচ্ছে সারা পমিয়া মুহিব মানহা, হচ্ছে মানাহাট ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস 2-এ পড়ে। তারপরে মেয়েটার নাম হলো তানহা। 2017 সালে ওর জন্ম ছিল। 2 মাস বেঁচে ছিলেন। ওর একটি হার্টের সমস্যার কারণে ও 2 মাস পরে মারা যায়। তার পরবর্তী ছোট যে বেবিটা, ওর নাম হচ্ছে সাফওয়ান ওয়াসিফ মুহিব মাহির। তার নাম হচ্ছে সাফওয়ান, ছোট 2.5 বছর বয়স। এখন আমার মা বেঁচে আছেন, আর আমার ফ্যামিলির 4 জন, আর আমার ভাই বোন। এই হচ্ছে আমাদের পরিবার। ফ্যামিলি বলতে আমার মাকে সহ আমরা 5 জন, আর যদি আমার পরিবার ধরি, আমার ওয়াইডলি ধরি, তাহলে এর সাথে আমার ভাই। এই নিয়েই হচ্ছে আমার। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রশ্নে আসি। আপনার নিজের সম্পর্কে একটা ভালো গুণ এবং একটা খারাপ গুণ। আসলে আমি আমার ভালো গুণ খুব বেশি দেখিনি, কারণ নিজেকে মার্কিং করার মতো যোগ্যতা আসলে আমার নাই। খারাপ গুণটাই আগে বলি। আমার একটা, যেটা সবাই বলে বা আমি বুঝি, সেটা হলো আমি কোনো নিয়মের মধ্যে থাকাটা কখনোই পছন্দ করি না। আচ্ছা, নিয়মের মধ্যে যে ধারাবাহিক, যে এইটাই শুধু করতে হবে, মানে মানুষের লাইফস্টাইল, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব কিছু একটা ব্যালেন্স আছে। এই ব্যালেন্স আমি করতে পারি, তবে আমি
মানে তোমার নিয়মের মধ্যে, ধারাবাহিক নিয়মের মধ্যে আমি চলাটা পছন্দ করি না। আরেকটা খারাপ অভ্যাস হলো, আমি যদি কোনো প্রতিযোগিতায় যাই তাহলে আমার মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমাকে ফার্স্ট হতে হবে। আমি যদি কোথাও পড়াশোনা করি তাহলে আমার সর্বোচ্চ রেজাল্ট, এইটা একটা আমার খারাপ অভ্যাস, যে আমি এই জায়গায় কোনো ছাড় দিতে পারি না, যে আমাকে সেরা হতে হবে। এটা আমি মনে করি এটা আমার একটা খারাপ অভ্যাস। কারণ আর ভালো অভ্যাস আসলে ওরকম আমি বলতে পারবো না, তবে মিড লেভেলে যে আমার কাছে মনে হচ্ছে যে যেই জিনিসটা সবার ভালো লাগে সেটা হচ্ছে আমি আমার কাছে সম্পদ বা এই ধরনের এই যে জিনিসগুলো আছে স্বার্থ, এইগুলোর ঊর্ধ্বে আমি সম্পর্ককে গুরুত্ব দিই, রিলেশনকে বেশি গুরুত্ব দিই। যে মানুষের সম্পর্কটাই বড়, সম্পদ বা অর্থ স্বার্থ এইগুলোর চেয়ে আমি সবসময় রিলেশনকে গুরুত্ব দিই। আমি যদি বলা হয় যে আমার জীবনে যদি ভালো গুণ বলতে কোনো কিছু যদি জিজ্ঞেস করেন, আমি এর বাইরে আমি কোনো ভালো গুণ আসলে আমার চোখে পড়ে না। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা আর বাড়াতে চাচ্ছি না। এ পর্যায়ে দি ডেইলি কান্ট্রি টুডের জন্য এবং bdpeoplesnews.com এর জন্য যদি কিছু বলতে চান। না, নিঃসন্দেহে অবশ্যই এদের জন্য আমার শুভকামনা। আর পাশাপাশি আমার রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশের প্রচলিত যে হলুদ সাংবাদিকতা, এই সাংবাদিকতা থেকে এই মিডিয়া দুইটি বেরিয়ে এসে মানে ইয়াতে থাকবে, এ থেকে মুক্ত থাকবে। পাশাপাশি পাঠকের চাহিদা অনুযায়ী ভিন্ন ফ্লেভারে কিছু নিউজ এরা দিবে এবং এদের উত্তরোত্তর সফলতা যেন এদের ধারাবাহিকতা রক্ষা করতে পারে। এবং এই ক্ষেত্রে যে কোনো বুদ্ধি পরামর্শ আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব সবসময় এদের পাশে থাকবো যদি এরা ফিল করে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি আমাদের পাশে থাকবেন, আমরা এটাই প্রত্যাশা করি। যেরকম সামাজিক উন্নয়নের জন্য সবসময় কাজ করেন আমাদের পত্রিকাও, আমরাও চেষ্টা করি ওইভাবেই। যেমন আমার bdpeoplesnews.com, যেটার স্লোগান হচ্ছে মানবতার কথা বলে, তো ওই টেন্ডেন্সিটা এখন একজন একভাবে চেষ্টা করে। যেমন আপনি একদম ফিজিক্যালি, আমি হয়তো ওইটার মাধ্যমে সমাজের, আমার পত্রিকাতে আপনি দেখবেন যে নেগেটিভ নিউজ কম, মানে হচ্ছে অমুকে এটা করছে, এই সমস্যা হয়েছে, ওই সমস্যা, মানে এই ধরনের নিউজটা কম। আমি চেষ্টা করি সবসময় সমাজের যে সমস্যাগুলো আছে, পজিটিভ দিকগুলো নেওয়ার চেষ্টা করি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।